সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সুশাসন বিষয়টি, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন বহুল আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত এবং রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগানোর উন্নততর কৌশল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে সুশাসনের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হচ্ছে সুশাসন, যা একটি আদর্শরূপে বাস্তবায়িত হয়। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের মাঝে সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্রের সাথে আন্তঃসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে যা প্রয়োজন তা হল সুশাসন। দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ সুবিধা দান করা যায় সুশাসনের মাধ্যমে। সুশাসন একটি রাষ্ট্রে ও সমাজ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে নিয়ে যায়। সুশাসন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেন, গুড গভর্নেন্স ইজ ইনশিওরিং রেসপেক্ট ফর হিউম্যান রাইটস and the rule of law, strengthening democracy, promoting transparency and capacity in public administration। অর্থাৎ সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনকে নিশ্চিত করে, জনপ্রশাসনকে দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে তোলে। সুশাসন সম্পর্কে ম্যাকেরনি একটি চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেন, good governance is the relationship between civil society and the state, between government and governed, the ruler and ruled। অর্থাৎ সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা সুশাসনের বৈশিষ্ট্যগুলি দেখি। সুশাসনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনশীলতা, পঞ্চমত হচ্ছে ঐকমত্য, 6 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, 7 নম্বর হচ্ছে কার্যকারিতা ও দক্ষতা, 8 নম্বর হচ্ছে জবাবদিহিতা। এর পরবর্তীতে আরও পয়েন্ট আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আসি আমরা অংশগ্রহণে। সুশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শাসন কাজে সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। নারী পুরুষের অংশগ্রহণ সরাসরি হতে পারে বা মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। সাম্প্রতিককালে বৃহৎ রাষ্ট্র এবং বিপুল জনসংখ্যার কারণে প্রত্যক্ষভাবে সবার পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব হয় না। সে কারণে পরোক্ষ উপায় হচ্ছে বৈধ মধ্যবর্তী প্রতিষ্ঠানসমূহ, যেমন বিভিন্ন স্বার্থন্বেষী গোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন এবং নির্বাচিত প্রতিনিধিবৃন্দ। এক্ষেত্রে সমাজে দরিদ্র ও অবহেলিতদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সবসময় তাদের বিবেচনায় আনতে হবে। বৈধ ও কার্যকরী যে কোনো সংগঠন গড়ে তোলার স্বাধীনতা জনসাধারণের থাকতে হবে। এসব সংগঠনের মাধ্যমে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে। রাষ্ট্রের সুশীল সমাজকে নিরপেক্ষ, কল্যাণকর ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সুসংগঠিত হতে হবে। অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে টেকসই মানবাধিকার উন্নয়ন। টেকসই মানবাধিকার উন্নয়নের জন্য প্রয়োজন নাগরিক এবং তাদের সংগঠনগুলোর কার্যকরী পদক্ষেপ। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো ভোটদান। ভোটদান হতে হবে সকলের জন্য উন্মুক্ত, সকলের অধিকার থাকবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের। আর এই অংশগ্রহণে আরেকটি বড় উপাদান হলো নাগরিকের ক্ষমতায়ন।
মতামত প্রদানের ক্ষমতা, দক্ষতা, সমস্যা চিহ্নিতকরণ এবং বিচার ক্ষমতা। এই 4টি বিষয় কার্যকর হলে আমরা বুঝতে পারব যে নাগরিকের ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। সুশাসনের বৈশিষ্ট্যের আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আইনের শাসন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, আইনের শাসন। সুশাসনের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের শাসনের উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আইনের শাসন অর্থ হচ্ছে আইনের প্রাধান্যকে স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। প্রফেসর এপি ডাইসি আইনের শাসনের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আইনের শাসনের অর্থ হলো আইনের দৃষ্টিতে সকলে সমান, সকলের জন্য একই ধরনের আইনের ব্যবস্থা থাকবে, কাউকে বিনা বিচারে আটক করা যাবে না এবং কাউকে বিনা অপরাধে আটক করা যাবে না। তৃতীয়ত আমরা দেখি স্বচ্ছতা। সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। শুধু তাই নয়, এটিও বোঝানো হয় আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত থাকতে হবে। স্বচ্ছতা বজায় থাকলে দুর্নীতির আশঙ্কা থাকে না এবং নাগরিকদের কোনো প্রকার অন্যায় হয়রানির সুযোগ থাকে না। সাধারণত কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি রেসপন্সিভনেস শব্দটি একটি প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়। এই প্রত্যয়টির দ্বারা কোনো প্রতিষ্ঠান বা ব্যবস্থার উপর প্রয়োগকৃত দায়িত্ব নির্দিষ্ট সময় কাঠামোর মধ্যে সম্পন্ন করাকে বোঝায়। সংবেদনশীলতা হল শাসনযন্ত্রের এমন গুণাবলী যার মাধ্যমে জনসাধারণ, বিশেষত চরম দারিদ্র, প্রান্তিক ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন নির্বাহের যাবতীয় বৈধ প্রয়োজন ও দাবি পূরণে প্রস্তুত থাকবে। এটাই মূলত সংবেদনশীলতা। সরকারের সংবেদনশীলতার উপর সুশাসন অনেকখানি নির্ভর করে। সুশাসনের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঐকমত্য। বর্তমানকালে সমাজে নানা মত ও স্বার্থের উপস্থিতি দেখা যায়। এসব মত ও শ্রেণীর মাঝে সমন্বয় সাধন করে সামাজিক ঐক্য ধরে রাখা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ দায়িত্ব পালনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো মুখ্য ভূমিকা পালন করতে পারে। সমাজে ও রাষ্ট্রে যত বেশি ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেই সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নতি লাভ করবে। পরবর্তী পয়েন্ট আছে আমাদের ন্যায়পরায়ণতা। সমাজের সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের জন্য প্রয়োজন জনসাধারণের মনে এই আস্থা তৈরি করা যে সমাজে তাদের সবারই দাবি ও অংশদারিত্ব আছে। কেউ সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন নয়। এর মাধ্যমে এমন এক পরিবেশ সৃষ্টি করা সম্ভব যাতে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় লোকেরা তাদের জীবন ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারে। সুশাসন বৈশিষ্ট্যের 7ম বৈশিষ্ট্য আমরা দেখি কার্যকারিতা ও দক্ষতা। সুশাসনের ক্ষেত্রে কার্যকারিতা ও দক্ষতা বলতে বোঝায় প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার হচ্ছে এবং পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা যদি রাষ্ট্রের কেন্দ্র থেকে গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়ন করা হয়, তবে সেটি ওই অঞ্চলের মানুষের সর্বোচ্চ কল্যাণ নাও আসতে পারে। এই জন্য প্রয়োজন ওই অঞ্চলের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। সুশাসনের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনেকেই এটিকে সুশাসনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন। জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা। শুধু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তিগত ও সমবায় পরিচালিত প্রতিষ্ঠানসমূহকেও তাদের অংশীদার তথা সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজের জবাবদিহি করতে হয়। রাজনৈতিক
রাজনৈতিক জবাবদিহিতা দুর্বল হলে সামাজিক ও আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে আইনের শাসন ও স্বচ্ছতা যদি না থাকে তবে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। আমরা পরবর্তী পয়েন্ট দেখি। 9 নম্বর আছে বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব স্থানীয় পর্যায়ে প্রত্যর্পণ করাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। অর্থাৎ কোনো দেশের যাবতীয় কার্যাবলী শুধু কেন্দ্রীয় সরকারের পক্ষে সুশৃঙ্খলভাবে সম্পাদন করা কখনোই সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকারকে তার কিছু কিছু ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছেড়ে দিতে হয়। এরূপ ক্ষমতা প্রত্যর্পণকেই বিকেন্দ্রীকরণ বলা হয়। পরবর্তী পয়েন্ট আমরা দেখি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। যে দেশের বিচার বিভাগ যত বেশি দক্ষ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে সে দেশে সুশাসনের ভিত তত বেশি মজবুত হয়। এর প্রসঙ্গে লর্ড রাইস মনে করেন বিচার বিভাগের দক্ষতাই সরকারের শাসন ক্ষমতার দক্ষতা। সুশাসনের বৈশিষ্ট্যে আমরা 11 নম্বর পয়েন্টে দেখি সাম্য। সমাজের সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের জন্য জনসাধারণের সবারই দায়িত্ব ও অংশীদারিত্ব রয়েছে। সুশাসনের দৃষ্টিকোণ থেকে এটিকেই সাম্য হিসেবে চিহ্নিত করা হয়। সাম্য অর্থ সমান। সাম্য প্রতিষ্ঠিত হলে সকল নারী ও পুরুষের জীবন জীবিকা ও জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত হয়। সুশাসন সাম্যকে সামাজিক, অর্থনৈতিক, আইনগত সকল ক্ষেত্রেই প্রয়োগ করে থাকে। রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক নিরাপত্তা লাভ, আইনের সমান সুযোগ সুবিধা লাভ, ন্যায্য মজুরি লাভ প্রভৃতি সাম্যের অন্তর্ভুক্ত। সাম্যের অনুপস্থিতি সুশাসনের অন্তরায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 12 নম্বর পয়েন্টে যাই অন্যান্য। আমরা যে উপরোক্ত যে পয়েন্টগুলি আমরা বিশ্লেষণ করলাম তাছাড়াও সুশাসনের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রযন্ত্র, সরকারের আইনগত বৈধতা, মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক, আমলাদের নিরপেক্ষ ভূমিকা, সামরিক ও বেসামরিক সুসম্পর্ক, জনগণের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার প্রতি সহানুভূতিশীলতা, রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের লক্ষ্যে একটি কৌশলগত লক্ষ্য নির্ধারণ প্রভৃতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করতে হবে, নতুবা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অবশ্যই টেকসই উন্নয়ন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই আমরা আমাদের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাসে আমরা শিখতে পারলাম সুশাসনের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যসমূহ। তোমরা বাসায় ভালো করে মন দিয়ে পড়বে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, নিরাপদে থেকো। ধন্যবাদ।